আমরা জানি যে যুক্তরাষ্ট্র এবং চীন মানে তাদের যে ভূরাজনৈতিক যে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা তার মূল কেন্দ্র অনেকটা বাংলাদেশকে ঘিরেই। মূল কেন্দ্র না বলে বলি একটা কেন্দ্র, আমি বলি একটা জায়গা, কেন্দ্র যে প্রতিযোগিতার কেন্দ্র বাংলাদেশ, তাদেরটা মূল না, তাদের আরো অনেক কাজ আছে এই অঞ্চলে আমি বলতে পারি। বাংলাদেশ আসলে কি করবে, মানে কোন কুল, চীন নাকি মানে এটা খুব ভালো প্রশ্ন। প্রথম কথা হইতেছে আমি যেটা ভাবলাম যে 135টা, উনি তো বাণিজ্য চুক্তি মানে খলিলুর রহমান সাহেব আমাদের পররাষ্ট্রমন্ত্রী তো বাণিজ্য চুক্তি করছিলেন এবং সে ডক্টর ইউনূস ওনার ক্ষমতা ছাড়ার 3 দিন আগে 9ই ফেব্রুয়ারি সেটা সাইন হয়েছিল। সেখানে বলা হয়েছে যে 135টা বিষয়ে বাংলাদেশকে হ্যাঁ বলতে হয়েছে, 6টা বিষয়ে আমেরিকা হ্যাঁ বলবে। অর্থাৎ 135টা কন্ডিশন হচ্ছে বাংলাদেশের আর 6টা কন্ডিশন হচ্ছে 6টা শর্ত হচ্ছে আপনার আমেরিকার। তো এইটার বলার পরে এখানে একটা আমি এখন এই মুহূর্তে আপনাকে পুরো জিনিসটা করছি না, কিন্তু একটা জিনিস বলা আছে ওখানে যে কোনো নন মার্কেট কান্ট্রি মানে যে বাজার অর্থনীতি যে করে না, এবং এটা বলতে চীনকেই বোঝানো হয়েছে বলে বলা হয় যে এর সাথে কোনো চুক্তি বা কিছু করতে গেলে আমেরিকার থেকে একটা অনুমোদন বা এক ধরনের সমঝোতা লাগবে। সুতরাং আমরা মনে করি যে আপনি যখন আরেকটা দেশের সাথে এইভাবে আটকে দেন তার মানে এক ধরনের বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে, খর্ব হয়েছে এবং হয়তোবা আরও বেশি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদেরকে তাদের এডিবল অয়েল বলেন নানান জিনিস কেনার ব্যাপারে গভর্নমেন্ট করে এসেছে, খলিলুর রহমান সাহেব করে এসেছেন। সেই সময় বোধহয় ওই সময় বাণিজ্য মন্ত্রীও ছিলেন। কিন্তু আসলে তো আমাদের দেশের মানুষের উচিত মানে এটা তো আমাদের স্বাধীনতা থাকা উচিত যে আমরা সবচেয়ে ভালো জিনিসটা যেটা সবচেয়ে কম দামে পাই সেটা আমরা কিনবো, যেটা পৃথিবীতে যেটা হয় সব মানুষের জীবনের ক্ষেত্রেও তাই, তাই না? তো সুতরাং এটা তো আমাদের একটা আমরা মনে করি যে এটা আমাদের একটা মৌলিক অধিকার ছিল, কিন্তু আমাদের সেই মৌলিক অধিকারকেও কিন্তু বিসর্জন দেওয়া হয়েছে। আপনি দেখেন যে এমনভাবে করা হয়েছে এবং এখানে অনেকগুলো ক্ষেত্রে, যেমন আমি একটা মনে পড়ছে স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি, অর্থাৎ স্যানিটারি বিষয়ে যখন আমেরিকার স্ট্যান্ডার্ড আপনি মানতেছেন তার মানে হচ্ছে গিয়ে আমাদের মার্কেট যে মুহূর্তে বলবে যে আমরা আমেরিকান স্ট্যান্ডার্ড মানি তার মানে হচ্ছে আপনি আমেরিকার প্রোডাক্টের জন্য রেডি, আমেরিকার প্রোডাক্ট বিক্রি করা যাবে, কারণ তারা তো ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী করেছে। বাংলাদেশে যে তৈরি করে তাকে কিন্তু আমেরিকান স্ট্যান্ডার্ড এখন মানাইতে হবে, নাহলে সে কিন্তু বিক্রিও করতে পারবে না। অর্থাৎ এটা বাংলাদেশের প্রডিউসারের বিরুদ্ধে যায় এবং আমেরিকার প্রডিউসারের পক্ষে যায়, মানে আমি যদি এইভাবে ধরি। সো এটা খালি স্যানিটারি বিষয় না, আরও অন্যান্য বিষয়েও এই ধরনের কথা বলা হয়েছে। এডিবল অয়েলটা যেটা আসবে সেটাকে আসলে আমাদের মানুষের শরীর মানে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে কিনা সেটাও আরেক কথা। এখন বিষয়টা হচ্ছে যে এই যে উনি এত কিছু দিয়ে আসলেন আমেরিকা তার পরিবর্তে ওনাকে কি দিয়েছে, বিএনপি কি পেয়েছে? এখন উনি তো এরশাদ ত্রিবেদীর সাথে কথা বলতেছেন, তার মানে উনি আওয়ামী লীগের ব্যাপারেও তো আমেরিকা বিএনপিকে বলতেছে না যে না ওকে আমি আওয়ামী লীগের ব্যাপারটাও তোমাকে প্রোটেকশন করছি। তো তাহলে আসলে আমার মনে হচ্ছে যে খলিলুর রহমান সাহেব আসলে কি করে আসছেন, খলিলুর রহমান সাহেবের আসলে কি উনি নেগোশিয়েটটা করে আসছেন। আমরা নেগোশিয়েট যখন করতে হয়, আপনি একটু বলছিলেন একটু আগে যে আমেরিকার সাথে আমি করবো কীভাবে, এইখানে আমার মতামতটা একটু অন্যরকম। আমি এই মতামতটা আপনাকে বলতে পারি যেটা কোনো বইয়েও লেখা নাই বোধ হয়, বা থাকলেও হয়তো বা খুব পরোক্ষভাবে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমি মনে করি যে বাংলাদেশের জন্য বা বাংলাদেশের মতো এত ছোট যে কোনো দেশের জন্য, যে কোনো দেশ আপনি দুইভাবে দেখতে পারেন। একটা হচ্ছে মেটেরিয়ালিস্ট পথে যান, আপনি যদি মেটেরিয়ালিস্ট পথে যান আপনি আমেরিকার সাথে প্রত্যেকবার হারবেন, কারণ আমেরিকা আপনাকে বলবে যে যদি তুমি এটা না করো আমি তোমাকে এত টাকা তোমার চলে যাবে, যে মুহূর্তে আপনি টাকা যাওয়ার কথা শুনবেন সাথে সাথেই আপনি সারেন্ডার করবেন, অথবা আপনাকে বলবে যে আমি তোমাকে গুলি করব বা আমি তোমাকে ওখানে আটকাবো, সাথে সাথে আপনি সারেন্ডার করবেন, তা আপনি তো সারেন্ডার করবেন। এবং এই জন্য তৃতীয় বিশ্বের প্রায় মোটামুটি সব দেশই সারেন্ডার করে আমেরিকার সাথে। কিন্তু আমি মনে করি যে যেমন ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলতে পারি, এই যে গ্রিনল্যান্ড নিয়ে যখন ইয়েটা হইল আপনার ট্রাম্পের সাথে, ডেনমার্ক কিন্তু ব্যাকডাউন করে নাই। ডেনমার্ক বলছে আমরা যুদ্ধ হবে ওখানে, উই উইল ফাইট। সো বলার পরে কিন্তু ট্রাম্প হ্যাজ ব্যাকড অফ, কারণ ওরা বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান এই কান্ট্রিগুলা বেশিরভাগ ওরা কিন্তু খুব একটা মরাল স্ট্যান্ড নেয়, এরা কিন্তু জনগণের প্রতি ওদের একটা মরালিটি আছে,
তারা কিন্তু ইন্টারন্যাশনাল জায়গাতেও একটা মরাল স্ট্যান্ড নেয়। এমনকি যেমন ধরেন এখন ইরানও কিন্তু এক ধরনের একটা মরাল স্ট্যান্ড নিয়ে আছে, এবং মরাল স্ট্যান্ড নিয়ে আছে দেখে কিন্তু মানে আমেরিকার জন্য এটা অসুবিধা হচ্ছে। আমার মনে হয় যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা গরিব দেশ, আমরা যদি মরালি যদি না যাই তাহলে আমরা আমেরিকার সাথে হারবো। আর আরেকটা কথা বলে দিই, মরালের ব্যাপারে ভরম করতে পারবেন না, কারণ আমেরিকা আপনি যদি ভরম করতে যান আমেরিকা বুঝা ফেলবে। কিন্তু আমেরিকা যদি, আমি আপনাকে বলছি কারণ আমি আমেরিকাতে 10 বছর নিজেও কাটাইছি, আমার একটা জিনিস বলি যে আমেরিকা মরালিটিকে রেসপেক্ট করে। ক্রিশ্চান একটা মরালিটি আছে, তো ওরা বলে জুডিও ক্রিশ্চান বা ক্রিশ্চান, সো ক্রিশ্চানের মরালিটির কিন্তু একটা জোর আছে বলে আমি মনে করি। হ্যাঁ, মরালিটির জোর আছে বলে আপনি যা ইচ্ছা তাই বলবেন সেটা না, আমি সেটা বলছি না, কিন্তু তারপরেও যেমন উনি বললেন সালভাতোর আলেন্দের কথা, চিলে সেই 1973, তো উনি তো লেফটিস্ট ছিলেন। সো আমি বলছি না যে এখন আপনি কমিউনিস্ট হয়ে যাবেন, আপনি মরাল কমিউনিস্ট হয়ে যাবেন, আমেরিকা আপনাকে ছেড়ে দেবে, আই এম নট সেইং দ্যাট। আমি বলছি যে গিভেন যে আমরা এখনও মোটামুটিভাবে ইন্টারন্যাশনাল অর্ডারের মধ্যে আছি, সেই হিসেবে আমরা যদি মরাল থাকি আমি মনে করি আমাদের বেটার। আমি আপনাকে একটু উদাহরণ দিতে চাই একটু। আমি 97 থেকে 2001 বাংলাদেশ এমবাসি ওয়াশিংটনে ছিলাম। আমার সময়, সেই সময় আপনার তখন কথা হচ্ছিল যে বাংলাদেশের বঙ্গোপসাগরে নাকি অনেক গ্যাস পাওয়া গেছে, এবং এই গ্যাসগুলো উত্তোলন করা হবে এবং গ্যাসগুলো তখন ইন্ডিয়াতে এক্সপোর্ট করতে হবে। এটা ছিল আমেরিকান প্রপোজাল, এবং আমেরিকা প্রচণ্ড চাপ দিচ্ছিল, তখন প্রচণ্ড চাপ দিচ্ছিল। তো তখন ওরা একটা বিজনেস কাউন্সিল করলো, সেই বিজনেস কাউন্সিল ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল, সেখানে ওরা 3 জনকে আমন্ত্রণ জানালো, তোফায়েল আহমেদ সাহেব, আবুল হাসনাত আবদুল্লাহ আর সাবের হোসেন চৌধুরী। আমি ওনাদের সাথে সারাক্ষণ ছিলাম ওয়াশিংটনে। জি, যখনই আপনার ওই সব তেল কোম্পানি এরা, হ্যাঁ, এরা হচ্ছে আপনার সেকেন্ড টিয়ার কোম্পানি, এগুলো এক্সন মোবিলের মতো বড় না, কিন্তু এর নিচেরটা সেকেন্ড টিয়ার, এরা সব আসতেছে তোফায়েল সাহেবের সাথে দেখা করতে। হ্যাঁ, এমনকি তারা সব আসতেছে, এমনকি তারা সব প্রাইভেট জেটে আসতেছে, এয়ারপোর্টে নামতেছে, সাঁ করে সোজা আপনার ইয়েতে ইউএস চেম্বার অফ কমার্সে বিল্ডিংয়ে। উনি করলেন কি, তোফায়েল সাহেব, আল্লাহ উনাকে, আমি মানে আল্লাহ উনার নিশ্চয়ই করবেন, ভালোই থাকুক, আই হোপ। উনি বললেন কি যে ব্যুরোক্রেটদের কাছে যাবেন না, ব্যুরোক্রেটরা সব রেড টেপ করে, এবং আপনারা সব আমার কাছে আসবেন, সব আমার কাছে আসবেন। আমি বাইরে যে দাঁড়িয়েছিলাম, হ্যাঁ, তখন সাবের হোসেন চৌধুরী সাহেব আমার পাশে এসে বললেন যে তোফায়েল ভাই এইভাবে কথা বলা ঠিক হচ্ছে না। মানে আমরা যেটা, আমি তো বুঝতেছি হি ইজ ডাইরেক্টলি সলিসিটিং ব্রাইবারি, হি ইজ সলিসিটিং ব্রাইবস অ্যাট দ্যাট টাইম ইন ফ্রন্ট অফ মি। এবং সাবের হোসেন চৌধুরী সাহেব তো এখনও বেঁচে আছেন, উনি তো আপনি একটু আগে করোনার কথা বলছিলেন, উনি বলতে পারবে। আমি যেটা বলতে চাচ্ছি, আমাকে তখন আমেরিকানরা বলতো যে তুমি যেরকম নিজেকে এত মরাল মনে করতেছো, তোমার দেশ এত মরাল না, তোমার মিনিস্টার এত মরাল না। সো এই মরালিটি আমাদের নাই দেখে কিন্তু আপনি বিশ্বাস করেন আমার কথা, ওয়াশিংটনে বা ইয়েতে আমাদের কোনো রেসপেক্ট নেই। হ্যাঁ, তারা দেশের একজন হিসেবে সামনাসামনি একটা ডেকোরাম দেখায়, প্রোটোকল দেখায়, ভিতরে কোনো রেসপেক্ট নেই যদি আপনার মরাল ঠিক না থাকে। সুতরাং এটা ঠিক করেন, আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক। আমার এক্সপিরিয়েন্স সেটাই বলে। আরেকটা জিনিস আপনাকে বলতে চাই, আরেকটা জিনিস বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে আপনি আপনার দেশের ভিতরের কায়েমি স্বার্থকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তাহলে আপনি চান যে আপনি বিদেশি কায়েমি স্বার্থকে নিয়ন্ত্রণ করবেন? সেটা তো হবে না। বিদেশির লোকরা তো বুঝে যে আপনি কি করেন আপনার দেশের ভিতরে। আপনার বিদেশিরা যদি বুঝে যে আপনার দেশের ভিতরে আপনি খুব স্ট্রং, আপনার সাথে একরকম বিহেভ করবে। আর আপনি যদি আরেক রকম হন, তাহলে আপনাকে ওই রকমই আপনার বিদেশেও সেটাই হবে। সো দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং।